বুদ্ধদেব ভট্টাচার্য এমন একটা নাম যার সম্বন্ধে মূল্যায়ন করতে বসলে অনেক কথাই মনে পড়ে যায়। প্রায় 31 বছরের সাংবাদিকতা জীবনে আমাদের যৌবনের অনেকটা জুড়েই ছিলেন বুদ্ধদেব বাবু। এই বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা দেখেছি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে, দেখেছি দুঃসময় নাটক লিখতে, দেখেছি রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী হিসেবে সাংবাদিকদের সঙ্গে ইন্টারাকশন করতে, দেখেছি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে, দেখেছি জ্যোতিবাবু জমানায় উপমুখ্যমন্ত্রী হিসেবে আস্তে আস্তে উঠে আসতে, তারপর দেখেছি 2001 সাল থেকে মুখ্যমন্ত্রী হিসেবে। বুদ্ধদেব ভট্টাচার্য এমন একটা নাম যাকে ঘিরে অনেক কিছুই রয়েছে। 77 সালে বামফ্রন্ট যখন সরকার তৈরি করলো তখন বুদ্ধদেব বর্মন প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশোনা করা এমন একটা শিক্ষিত মানুষ এবং তথাকথিত বুদ্ধিজীবী তাকে সামনে এগিয়ে দিল। ভালোই চলছিল। 77 থেকে 87 বামফ্রন্টের পথ খুব মসৃণ ছিল। বিতর্ক শুরু হলো 9 দশকের শুরুর পর থেকে। বুদ্ধদেববাবু চোরেদের মন্ত্রিসভায় থাকবো না বলে পদত্যাগ করলেন, যদিও সিপিআইএম মনে করে যে বুদ্ধবাবু একথা কোনোদিন বলেনই। যাই হোক, সে বিতর্ক আজকে থাক, কিন্তু কোথাও একটা ধাক্কা লাগলো। বুদ্ধবাবু দুঃসময় লিখলেন নাটক। সেই দুঃসময় কার দুঃসময় তা নিয়ে নানা প্রশ্নচিহ্ন রয়ে গেল। সিপিআইএমের মতো দলে, কট্টরপন্থী একটা দলে ফের বুদ্ধবাবু ফিরে এলেন স্বস্থানে সগৌরবে, কেননা জ্যোতি বসুর হাত তার মাথার উপর ছিল। একই সঙ্গে পার্টিও দেখল যে এরকম একটা পরিচ্ছন্ন ভাবমূর্তির লোককে নিয়ে আসতে পারলে আখেরে পার্টিরও লাভ, দলেরও লাভ, সরকারেরও লাভ। সুতরাং বুদ্ধবাবু আবার ফিরলেন, আবার স্বস্থানে ফিরলেন। এইরকম দলে, এইরকম একটা রেজিমেন্টেড পার্টিতে এভাবে ফেরা এত সোজা ছিল না। বুদ্ধবাবুকে প্রজেক্ট করা হলো উপমুখ্যমন্ত্রী হিসেবে। তারপর অনিল বিশ্বাস মাস্টার স্ট্রোক, যিনি জ্যোতিবাবুকে সরিয়ে বুদ্ধবাবুকে মুখ করলেন এবং 2001-এর একটা অত্যন্ত কঠিন নির্বাচন, যেবারে অত্যন্ত দ্রুতগতিতে উঠে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের তৃণমূল কংগ্রেস নামক দল তৈরি করে, তাকে রুখে দিতে পারলেন এবং বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী হলেন। অত্যন্ত দক্ষতার সঙ্গে মুখ্যমন্ত্রী হওয়ার পরে বুদ্ধবাবুর প্রথম ধাক্কাটা আসলো 2006 সালে। সেই সময় বুদ্ধবাবু বলেছিলেন, আমরা 235, ওরা 30। এই মন্তব্য দিয়েই বিতর্কের সূত্রপাত হলো এবং পরবর্তীকালে সিঙ্গুর, নন্দীগ্রাম আস্তে আস্তে একটার পর একটা বিতর্কে জড়িয়ে পড়তে লাগলেন বুদ্ধবাবু। ব্র্যান্ড বুদ্ধ, যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, যে স্লোগান বুদ্ধবাবু দিয়েছিলেন, সেই স্লোগানে কোথাও না কোথাও একটু মরচে পড়তে শুরু করলো এবং বুদ্ধবাবু নিজের মতো করে চেয়েছিলেন যে সরকারটা চালাতে, কিন্তু পারেননি। কোথাও পার্টি, কোথাও দল, কোথাও সিপিআইএমের অনুশাসন তাকে পদে পদে আটকাতে লাগলো। একটা ছোট্ট গল্প বলি। 2001 সালে যখন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে যাচ্ছেন, তখন তার আগে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। সেই পঞ্চায়েত নির্বাচনে এ রাজ্যে সিপিআইএম ব্যাপক ভোটে জিতেছিল। বেশিরভাগ সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল এবং কোথাও বুদ্ধবাবুর মধ্যে একটা আফসোস ছিল। কাউকে কাউকে বলেছিলেন যে এভাবে জেতাটা মনে হয় ঠিক হচ্ছে না, এভাবে জিতলে এর বলিদান অন্যদিকে দিতে হবে, অন্যদিন দিতে হবে। তিনি হয়তো আঁচ করতে পেরেছিলেন যেভাবে ক্ষমতা ধরে রাখার জন্য সিপিআইএম সেই সময়ে একটার পর একটা ঘটনা ঘটাচ্ছিল। আমার নিজের দেখা কেশপুর, আমার নিজের দেখা চমকাইতলা, গড়বেতা, একের পর এক ঘটনা
দলের ভাবমূর্তিতে প্রতিদিন কোথাও না কোথাও আঘাত করছিল। ব্র্যান্ড বুদ্ধ সব থেকে বড় ধাক্কা খেল 2006 সালে সিঙ্গুরে এসে। সিঙ্গুরের পর নন্দীগ্রাম, কেমিক্যাল হাব, জমি অধিগ্রহণ, পুলিশের গুলিতে গ্রামবাসীদের মৃত্যু এবং যে ব্র্যান্ড, যে বুদ্ধবাবু, যে বুদ্ধিজীবী, যে একটা সংস্কৃতি মনস্ক মুখ্যমন্ত্রী যার পাশে বঙ্গ সমাজের বুদ্ধিজীবীরা ছিল, তারাও আস্তে আস্তে সরতে শুরু করলো। পথে নামলো সুশীল সমাজ, সরব হলেন শঙ্খ ঘোষের মতো মানুষও, যাকে বুদ্ধবাবু অত্যন্ত শ্রদ্ধা করতেন। শেষ পর্যায়ে তো একটার পর একটা বিতর্ক, লালগড়, শালবনী, মাওবাদী, কিষেনজি, রিজানুর রহমান, নেতাই, পর বিতর্ক 2006 সালের পর থেকে বুদ্ধবাবুকে তাড়া করে বেড়াল। 2011 সাল সব থেকে বড় ধাক্কাটা এলো 11-য়। বুদ্ধবাবুকে মুখ করেই সিপিআইএম যখন লড়তে গেল নির্বাচনে, নিজের কেন্দ্র যাদবপুর, যেখানে তার শেষ মিটিং হয়েছিল, বিশাল জনতা তার সঙ্গে সেদিন র্যালিতে হেঁটেছিল। সেই জনতার যদি অর্ধেকও তাকে ভোট দিত, তাহলে নিশ্চিতভাবে তিনিও জিততেন। কিন্তু বুদ্ধবাবু হেরে গেলেন এবং যাদবপুর তার রাজনৈতিক জীবনের ইতিহাসে উল্লেখযোগ্য জায়গা, যা তাকে পরপর নির্বাচনে দিয়েছিল কাশীপুরের পর। সেই যাদবপুর তার কাছে ওয়াটারলু হয়ে গেল। তিনি শুধু নিজে হারলেন, শুধু নয়, তাই নয়, দলও শোচনীয়ভাবে পরাজিত হলো। ব্যক্তি বুদ্ধদেবের মূল্যায়ন করতে গেলে অনেক কিছুই বলতে হয়। সংস্কৃতি মনস্ক, কবি, সাহিত্যিক, নাট্যকার এবং অনুবাদক। বিদেশি বিভিন্ন ভালো ভালো গল্পের, নাটকের তিনি অনুবাদও করেছেন। নন্দনের অনেকটা সময় তিনি ব্যয় করতেন নিজের জন্য। এবং আমরা সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি তার একটা অন্য ধরনের ভাবমূর্তি, অন্য ধরনের মনন তার মধ্যে রয়েছে। কিন্তু রাজনীতিক বুদ্ধদেব, সেখানে কোথাও দল তাকে পায়ে বেড়ি পরিয়েছিল, সেখানে দলের ঊর্ধ্বে তিনি উঠতে গিয়েও করতে পারলেন না। এমনকি মন্ত্রিসভার সহকর্মীরাও তাকে শেষ সময় হেলে ধরতে পারে না, কেউ উঠে ধরতে এসেছে, এ কথাও বলে ব্যঙ্গ বিদ্রূপ করতে ছাড়েনি। ব্যক্তি বুদ্ধদেবের আর রাজনৈতিক বুদ্ধদেবের দুটো আলাদা সত্তা ছিল। রাজনৈতিক বুদ্ধদেব অনেক কিছু করতে চেয়েছিলেন কিন্তু করতে পারেননি, এবং রাজনৈতিক বুদ্ধদেব কোথাও সিদ্ধান্তহীনতায় ভুগতেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যেখানে সিদ্ধান্ত কঠিন এবং কঠোর হতে হয়, এবং রাজনীতির যে মারপ্যাচ, সেই মারপ্যাচে হয়তো তিনি কিছুটা হলেও পিছিয়ে ছিলেন। রাজনৈতিক বুদ্ধদেব অনেক কিছু করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত না করতে পারার যন্ত্রণা তাকে কুরে কুরে খেয়েছিল। অনেকে বলেন বুদ্ধদেব ভট্টাচার্যের ঔদ্ধত্যই 34 বছরের বাম জমানায় ইতি টেনে দিল। অনেকে বলেন তার মূল্য তার ক্ষমতা চলে যাওয়ার পর টের পেয়েছে বাংলার মানুষ। কেউ কেউ বলেন মেঠো বাংলায় শিল্পের স্বপ্ন বুনতে চেয়েছিলেন তিনি। কেউ বলেন শিল্পের পথে হাঁটতে গিয়ে কৃষিকে অবহেলা করেছেন তিনি। ভোটের বাক্সে যার মূল্য চোকাতে হয়েছিল তার দলকে। 2011 পর ব্যক্তি বুদ্ধদেবের বাড়িতে আমি গিয়েছিলাম। একদিন আচমকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সঙ্গে নিয়ে এবং তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারকে সঙ্গে নিয়ে তার বাড়িতে চলে যান। সেদিন আমি দেখেছিলাম একটা মানুষ, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী কিভাবে থাকেন। সেই প্রথম তার ঘরের একেবারে অন্দরে আমার ঢোকা, এবং দেখেছিলাম একটা মানুষ কতটা অসহায় হতে পারেন। তিনি বিছানায় শয্যাশায়ী, নাকে অক্সিজেনের নল, এবং তিনি শুয়ে রয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে তার অনেকক্ষণ কথা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন তৎক্ষণাৎ বুদ্ধদেব ভট্টাচার্যকে হসপিটালে ভর্তি করতে, কিন্তু কিছুতেই তিনি যাবেন না, তিনি নাছোড়। হাসপাতালে ভর্তির জন্য তিনি ভয় পেতেন বা তিনি চাইতেন না হাসপাতালে ভর্তি হতে। মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আপনাকে ভর্তি হতেই হবে, আপনার এই অবস্থা আপনাকে ছেড়ে যেতে পারি না, কিন্তু তিনি হসপিটালে যাবেন না।
শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিশেষ মেডিকেল টিম তৈরি হলো, যে টিম তারা বাড়িটাকেই একটা হাসপাতালে রূপ দিল এবং বড় বড় ডাক্তাররা আসলেন, তারা পরীক্ষা করলেন এবং সেই সময় দুই নেতা নেত্রীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য আমি নিজের চোখে দেখেছিলাম। এটাও রাজনীতিতে একটা বড় বিষয়। রাজনীতির কথাবার্তা যা হয়েছিল সেটা উজ্জ্বল থাক, সেটা বলা সমীচীন নয়, কিন্তু কোথাও একটা প্রাক্তন এবং বর্তমানের মধ্যে যে অসাধারণ একটা মেলবন্ধন আমি দেখেছিলাম তা আমার স্মৃতিতে চিরদিনই থাকবে। এরপর উডল্যান্ড নার্সিংহোমে তিনি অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন, সেবারও দেখতে গিয়েছিলাম, কাঁচের বাইরে থেকে দেখা হয়েছিল। তখন ব্যক্তি বুদ্ধদেব অনেক পরিবর্তন হয়ে গেছে, যে সাদা ধুতি পাঞ্জাবি পরা ক্লিন শেপ একটা মানুষকে আমরা প্রায় দেখতাম, তিনি তখন এক মুখ দাড়ি, এক অন্যরকম অবস্থা। তো আস্তে 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 বয়স তার জীবনের থাবা বসিয়েছিল এবং যৌবনের সব থেকে যে অভ্যেস তিনি কোনোদিন ছাড়তে পারেননি প্রায়, তাহলে সিগারেট, তা তাকে আস্তে আস্তে ক্ষইতে 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 একটা অন্য পর্যায়ে এনে ফেলেছিল। সিওপিডি ছিলই এবং তার সঙ্গে অসুস্থতা যুক্ত হয়েছিল। সব মিলিয়ে জীবনের শেষ 5-7 বছর তিনি সক্রিয় তো ছিলেন না, হয়তো লেখালেখি করতেন, বই পড়তেন, কিন্তু রাজনৈতিকভাবে তিনি প্রায় সক্রিয় ছিলেন না। আসলে ব্যক্তি বুদ্ধদেব আর রাজনীতির বুদ্ধদেব কোথাও যেন নিজেকে অভিমানী বুদ্ধদেব হিসেবে নিজেকে সমস্ত কিছু থেকে সরিয়ে নিয়েছিলেন। কোথাও হয়তো তার একটা অভিমান হয়তো কাজ করেছিল, যেভাবে 2011-এ পশ্চিমবঙ্গের মানুষ তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তা হয়তো কোথাও হয়তো তার হৃদয়ে বেজেছিল, কোথাও খারাপ লাগা ছিল, যার ফলে শারীরিক অসুস্থতা ছিলই, কিন্তু তা সত্ত্বেও তিনি নিজেকে আস্তে আস্তে রাজনীতিকে উইথড্র করে নিয়েছিলেন, যেটা তার, আমার অন্তত সাংবাদিক হিসেবে মনে হয়, যেটা তার অত্যন্ত আবেগপ্রবণ মানুষদের যা আঘাত করে তা বুদ্ধদেব করেছিল। কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসে তার নাম থেকে যাবে এই কারণে তিনি অনেক কিছু করতে চেয়েছিলেন কিন্তু করতে পারেননি। তিনি অনেক কিছু বদলাতে চেয়েছিলেন কিন্তু বদলাতে পারেননি। আসলে সময় কারোর জন্য থমকে থাকে না, বুদ্ধদেবের জন্যও থাকেনি। সময় বয়ে চলে যায়, মানুষ আসে মানুষ যায়, কিন্তু ইতিহাসে বুদ্ধদেব ভট্টাচার্যের নাম থেকে যাবে একজন সৎ, পরিশ্রমী, দায়িত্বশীল এবং একজন পশ্চিমবঙ্গের এমন মুখ্যমন্ত্রী হিসেবে যিনি চেয়েছিলেন অনেক কিছুই, কিন্তু নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়েও তাকে অনেক কিছুই বাধা দিয়েছিল যা তিনি করে উঠতে পারলেন না, কিন্তু নাম তার থাকবেই।